শ্বশুরবাড়িতে একটা মেয়ের জন্য প্রথম অবস্থায় নতুন নতুন থাকতে শুধু শাশুড়িই যে শুধু দোষ ধরে উঠতে বসতে কিংবা ভয়ের জায়গা সেটা না। আমার মতে একটা নতুন বউ যখন বউ সেজে শ্বশুরবাড়িতে যায়, সেখানে শাশুড়ির থেকেও বড় শত্রু হয়ে দাঁড়ায় বড় যা। বড় যা যদি থাকে তাহলে সেই জানে যে বড় জায়ে আসলে কি কি অ্যাপ্লাই করে নিজের উপরে। যেমন উঠতে বসতে সে দোষ ধরবে, রান্না করলেও রান্নার খুঁত ধরবে, সে বলবে যে তোমার হাঁটা ঠিক নেই, সে বলবে তোমার চরণ ঠিক নেই, তোমার কথা ঠিক নেই, তোমার কোনো কিছুই ঠিক নেই, তোমার রান্না মজা হয় না, তুমি কি কোনো কিছু শিখে আসো নাই, তুমি যা আনছো তার সে ডবল জিনিস আমি বাবার বাড়ি থেকে আনছি। ঠিক উঠতে বসতে বড় জায়েরা এভাবেই ভুল ধরে, এভাবেই দোষ ধরে। আমার মতে মনে হয় যে শাশুড়ি থেকেও আমি আমার বড় জায়গায় বেশি ভয় পেতাম। আমার যখন বিয়ে হয় তখন আমার হাজবেন্ড বিদেশ থেকে আসে, আর সে তার মা বাবার সাথে সাথে তার বড় ভাইয়ের বউকেও অনেক বেশি বিশ্বাস করতো। ভাইয়ের বউ যা বলতো সে তাই করতো। এই জিনিসটা প্রথম প্রথম আমার কাছে খারাপ লাগতো। আমার বিয়ের পরেও দেখছি যে তার বড় ভাইয়ের বউ যদি বলতো যে তোর শ্বশুরবাড়িতে যা, তাহলে সে শ্বশুরবাড়িতে যেত। সে যদি বলতো যে তুই সারাক্ষণ আজকে এখানে বসে থাকবি, সে তাই করতো। এই জিনিসগুলো আমার প্রথম প্রথম অনেক বেশি খারাপ লাগতো। আমার শাশুড়ি যদিও বলতো যে বোমা সবই ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না। একবার তো আমি খুব রাগই করে ফেলেছি সবার সামনে, যে তুমি ভাবির কথায় ওঠো বসো, এটা কেমন কথা। এই কথা বলাতে ভাবি অত্যন্ত রাগ করেছেন। আমার শাশুড়ি আমাকে আলাদা করে বলেছেন, মা এত চিন্তা করো না, এত বছর তার বউ ছিল না, সেই জন্যই সে বাইরের বউর কথায় উঠতো বসতো। এখন তুমি চলে আসছো, দেখো আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। যদিও আমি আমার শ্বশুর শাশুড়িকে অনেক বেশি ভয় পেতাম, কিন্তু আমি দেখলাম যে আমার ভয়ের কারণ তো আমার শ্বশুর শাশুড়ি না, আমার ভয়ের কারণ হলো আমার বড় যা। সে উঠতে বসতেই আমার দোষ ধরতো। আমার বাবার বাড়ি থেকে যখনই রান্না করে কোনো খাবার নিয়ে যেতাম, সেটা তার কাছে কখনোই ভালো লাগতো না। আমার হাজবেন্ডকে সে মাঝখান দিয়ে এত বেশি উস্কানি দিয়েছিল যে আমার হাজবেন্ডই আমার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিল। সে উঠতে বসতেই শুধু আমার হাজবেন্ডের কাছে আমার সম্পর্কে বিচার দিতেন, হাসতেন আর বলতেন যে সোহেল তোর বউ তো ভালো না, দেখ তোর বউ এটা কি করলো, দেখ তোর বউ রান্নাও করতে পারে না, কথা বলতে পারে না, মানুষের সাথে মিশতে পারে না, সবকিছুতেই তোর বউর প্রবলেম। আমি বলেছিলাম না এই মেয়েকে বিয়ে না করতে, কতদিন আমার সামনেই বলে ফেলেছিল। এই জিনিসগুলো আমার বেশি খারাপ লাগতো, যে কেন সে তো আমার যা, সে আমার কেন প্রতিদ্বন্দ্বী হবে, সে আমার সহযোগী হতে পারে, এতটুকু হতে পারে, কিন্তু সে সবসময় আমার প্রতিদ্বন্দ্বীর মতো আমার নামে সবসময় কুৎসা রটনা করতো। যে কেউ এসেই যদি আমাকে নর্মভদ্র বলতো তার এটা খুব গায়ে লাগতো। একবার তো আমার হাজবেন্ড আমার সাথে খুব ঝগড়াই করে ফেললো। আমার যা বললো, তোমার বাবার বাড়ি থেকে যে খাবার আনছো তা তো আমাদের সবার হবে না। আমি তো তার চেয়ে ডবল ডবল খাবার আনতাম, আমি 4 ডবল বেশি খাবার আনতাম। তোমার বাবার বাড়ি থেকে যে ফার্নিচার গুলা দিছে সবই কম দামি, দেখো আমার বাবার বাড়ি থেকে অনেক দামি দামি জিনিসপত্র দিয়েছে। এরকম ভাবে বলতে বলতে আমার হাজবেন্ডকে বেগড়ে দিয়েছিল। আমার হাজবেন্ডও উঠতে বসতে আমাকে খুব কটাক্ষ করতো, খারাপ ব্যবহার করতো। একটা সময় সে বিদেশ চলে যায়, আবার ফেরত। আমাদের বিয়ের 6 মাসে টানা দেশেই ছিল। এই 6 মাসে যে আমি 6000 বার মনে হয় যে আমি অবাক হয়েছি, যে মানুষ এরকম হয় নাকি, ভাইয়ের বোর কথা মতো মানুষ এত কিছু করে নাকি। মনে হতো যে আমার যা যা বলতো আমার হাজবেন্ড ঠিক তাই করতো। এই 6 মাসে আমি যতবার আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য আমি আমার হাজবেন্ডকে রিকোয়েস্ট করেছি, সে ততবার তার মা বাবার সাথে সাথে আমার যাকেও জিজ্ঞেস করতো যে ভাবি আমি কি যাবো ওই বাড়িতে। আমি খুব মনক্ষুণ্ণ হতাম। আমার শুধু চাওয়া ছিল যে হ্যাঁ, সে বড়জোর তার মা বাবাকে জিজ্ঞেস করতে পারে যে আম্মা আমি কি আমার শ্বশুর বাড়িতে যাবো কিনা, কিংবা আমার ওয়াইফ বলতেছে যাওয়ার জন্য, যাওয়া উচিত হবে কিনা। কিন্তু সে আমার শাশুড়ির সাথে সাথে আমার যাকেও জিজ্ঞেস করতো। আমি অবাক হতাম এটা ভেবে যে আশ্চর্য, আমার শাশুড়ি যেতে বললো, আমার যা যদি বলতো যে আসছো তো মাত্র 1 সপ্তাহ হইলো, এখন যাওয়ার দরকার নেই, আমার হাজবেন্ডকে আমি আর রাজি করাইতে পারতাম না। এই জিনিসগুলো নিয়ে কত যে মন খারাপ এই 6 মাসে করেছি, কত যে কান্না করেছিলাম আমি। আমার অনেক কষ্ট হতো, আমার সন্দেহ হতো, আমার খারাপ লাগতো। আমি অনেক মানুষের সাথে সেটা শেয়ারও করেছিলাম যে আসলে এখানে আমার অগোচরে কোনো কিছু হচ্ছে কিনা, কিংবা আমি জানি না তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক আছে কিনা। এই পৃথিবীতে ঠিক এখনকার সিচুয়েশনে এসে তো আমি ভাইয়ের বউর কাছ থেকে এত বেশি মানুষের মনে হয় যে সবকিছু জানা শোনা বোঝা বা তার কথায় ওঠা বসা, এগুলো খুব কমই হয়। এখনকার যুগের ছেলেদের সাথে তো ভাইয়ের বউর সাথে এত আন্ডারস্ট্যান্ডিং থাকার কথা না। আমি মনক্ষুণ্ণ হতাম। আমি টিকতে না পেরে আমি আমার আম্মার সাথে এই ব্যাপারটা শেয়ার করি। আমার আম্মাও খুব অবাক হয়েছেন, আমার আম্মা অনেক রাগও করেছেন। আমার আম্মা আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতে চেয়েছিলেন যে আসলে বিষয়টা কি, খতিয়ে দেখা উচিত, কিন্তু আমি নিষেধ করেছিলাম যে আমি হাল ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত আমি এটার কারণ না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমি হাল ছাড়বো না। আমার বড় যা আমাকে কখনো আমার হাজবেন্ডের সাথে ঘুরতে যেতে পছন্দ করতেন না। যখনই আমার হাজবেন্ড বলতো যে ভাবি আমরা তো শপিং এ যাবো অমুক দিন, কিংবা গিয়ে আসি, উনি সাথে সাথেই বলতো আমাকেও নিয়ে যাইও ভাই। এই জিনিসটা আমার আরো বেশি খারাপ লাগতো। আমাদের মনে হয় যে একটু আলাদা করে সময় কাটানো উচিত।
সেই সময়টাতে সবসময় উনি ডিস্টার্ব করতেন। কেন জানি উনি সারাক্ষণই বলতেন, "তোমার এই কাজটা সুন্দর হয় না। তোমার এই প্লেট বাটি হাঁড়ি পাতিল মাজা সুন্দর হয় না।" মাঝে, মাঝে বলতেন, "আজকে থেকে সমস্ত কাজ তুমি করবা। এত বছর আমি সংসারে সবাইকে খাইয়ে এসেছি। এখন থেকে সংসারের সমস্ত কাজ তুমি করবা। আমি শুধু তোমাকে কাজ শেখাবো।" উনি আমাকে কাজ ঠিকই শেখাতেন। যখনই কাজ করতে যেতাম উনি কোনো কাজেই করতেন না। উনি শুধু বসে, বসে আমাকে ডিরেকশন দিতেন যে, রান্নাটা এভাবে করছো কেন, ওইভাবে করো, তেল বেশি দিছো কেন, কমায়া দাও, মাছটা এইভাবে ধুচ্ছ কেন, ওইভাবে দাও, খাবারটা এভাবে বেড়ে দিচ্ছ কেন, ওইভাবে। সারাক্ষণ এরকম করে আমাকে বিব্রত করতেন। আমি তো ফাঁকে ফাঁকে শুধু রুমে এসে কান্না করতাম যে, আল্লাহ, আমার শাশুড়ি আমার এত দোষ ধরে না, আমার যা আমার যত দোষ ধরে। এরকম করতে করতে 6টা মাস কেটে গেল। আমার হাজবেন্ড সবকিছু সহ্য করে গেলেন। ওর কাছে ভালোই লাগতো বিষয়গুলা। ও কখনো আমার কষ্টটা বোঝার একেবারেই চেষ্টা করতেন না। আমার শাশুড়ি বুঝতে পারতেন। আমি প্রায় সময় আমার শাশুড়ির সাথে বলতে গিয়েও কেঁদে ফেলেছি যে, আমি কি ভাবির শত্রু যে ভাবি এইভাবে উঠতে বসতে আমার দোষ ধরে। তখন আমার শাশুড়ি বলেছিল, "কিছুদিন অপেক্ষা করো, তোমাদেরকে আলাদা করে দেব।" আমার হাজবেন্ড 6 মাস পরে বিদেশ চলে যায়। আমার হাজবেন্ড বিদেশ চলে যাওয়ার পরে মনে হয় যে তার নাটকীয়তা আরো বেড়ে যায়। সে আমাকে এতভাবে কষ্ট দেওয়া শুরু করেছে, সে সংসারের সমস্ত কাজ করা বন্ধ করে দিয়েছে। অথচ তার দুইটা বাচ্চা। আমার শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, বড়া সংসার সমস্ত কাজ আমাকে দিয়ে করাতো। এদিকে আমিও কনসেপ্ট করি। আমার হাজবেন্ড যখন চলে যায় তখন আমার 2 মাস চলে। ওই টাইমটা যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। এদিকে আমাকে বাবার বাড়িতেও আমার যা যেতে দিবে না। বাড়ির সংসার রান্না বান্না করবে কে এই ভেবে। আর যখন আমি কনসেপ্ট করি তখন আমার যে কি কষ্ট হতো, কোনো কাজ ঠিক মতো করতে পারতাম না। আমি একটু রান্না করতাম, এসে আবার শুয়ে পড়তাম। এই জিনিসটা নিয়েও আমি ওনার অনেক নোংরা কথা শুনেছিলাম। উনি আমাকে বলেছিল, উনিও নাকি কনসেপ্ট করা অবস্থায় সংসারের প্রত্যেকটা মানুষের সেবা যত্ন খাইয়ে পর্যন্ত দিয়েছে। আর আমি কতটুকুই বা করি। এভাবে আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমার হাজবেন্ডকে যখনই বলতাম তখনই সে বলতো, "আমার কিছু করার নাই। ভাবি যেভাবে চলে সেভাবেই চলো। মা যেভাবে বলে সেভাবেই চলো।" আমার শাশুড়ি অনেক বোঝানোর চেষ্টা করেছে আমার হাজবেন্ডকে। আমার হাজবেন্ড প্রথম প্রথম একেবারেই বোঝার চেষ্টা করেনি। পরে সকলেই বলা শুরু করেছে যে ভাইয়ের বউ হয়তোবা তাকে মন্ত্রপড়া করেছে। আমি বিশ্বাস করতাম না। কারণ পৃথিবীতে এরকম কোনো মন্ত্রপড়া থাকতেই পারে না। আমার হাজবেন্ডকে কেন সে মন্ত্রপড়া দেবে? সে যদি শক্ত মানুষ হতো, সে যদি সঠিক বিচার করতো, সে যদি সঠিকভাবে কথা বলতে পারতো, তাহলে সে এই সুযোগটা নিত না। কারণ আমার হাজবেন্ড তার কথা শুনতো বলেই সে সুযোগটা নিত, আমার নামে বদনাম করতো। দেখতে দেখতে আমার সন্তান দুনিয়াতে আসে। তখন শুরু হয়ে গেল, আমার সন্তান কালো হয়েছে। আমার সন্তান মায়ের মতো হয়েছে, বাবার মতো সুন্দর হয়নি। আমার বংশের মতো হয়েছে, কালো হয়েছে। এটা নিয়েও যে আমার যা কত কটাক্ষ করেছে। এভাবে উঠতে বসতে আমাকে পাঁচটা বছর কষ্ট দিয়েছে। 5 বছর আমি তাদের সাথে সংসার করেছি। এই 5 বছরে মনে হয় যে আমার রথের সমস্ত মনে হয় যে কাহিল করে ফেলেছে। এতটা করেছি। এর মাঝে বাবার বাড়িতে এসে আমি 1 সপ্তাহ থাকতে পারতাম না। সে আমার হাজবেন্ডকে অনেকভাবে উস্কে দিত। আর আমার হাজবেন্ড আমার সাথে এত খারাপ ব্যবহার করতো, এত গালিগালাজ করতো, চিল্লাচিল্লি করতো, ঝামেলা করতো। এভাবে দেখতে দেখতে একটা সময় আমার হাজবেন্ড বুঝতে পারছে যে আমাকে কিভাবে কষ্ট দেওয়া হচ্ছে। জানি না কিভাবে সে হেদায়েত হলো। তাকে হয়তো আল্লাহই হেদায়েত করেছে। সে আস্তে আস্তে সব বুঝতে পারলো। আমার শ্বশুর শাশুড়িকে বলে কয়ে আমাদেরকে আলাদা করে দিল। এখন আমি 5 বছর একসাথে থেকে 2 বছর হলো আলাদা হলাম। এই 2 বছরেও আমি হয়তোবা অনেক মানসিকভাবে শান্তি পাচ্ছি, শারীরিকভাবে শান্তি পাচ্ছি। কাজটা কম করতে হচ্ছে। কিন্তু মানুষের কাছে আমি নিজের সম্পর্কে অনেক বদনাম শুনি। আমি নাকি গত 5 বছর সংসারের মধ্যে অশান্তি করে গেছি। আমার জন্যই নাকি সব আলাদা হয়ে গেছে। কত নোংরা কথা শুনতে হয়েছে। চাঁদপুর বাকিলা থেকে একজন আয়েশা নামে একজন আপু আমাকে এই গল্পটা পাঠিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হলো চাঁদপুর আমার হোম ডিস্ট্রিক্ট। চাঁদপুরের কোনো একটা আপুর বাকিলাতে আমি গিয়েছিলাম, বাট হয়তো বা আমি ওনাদের এরিয়াটা চিনি না। চাঁদপুর যাওয়া সদরে যাওয়ার সময় বাকিলা পড়ে। ওই হিসেবে আমি হয়তোবা ওই সাইডটাতে আমার যাওয়া হয়েছে। কিন্তু মজার বিষয় হয়েছে যে আমার ভালো লাগছে চাঁদপুরের মানুষ আমাকে গল্প পাঠাইছে। এটা সবচেয়ে মজার বিষয়। আর আপুটা আমাকে বলেছিল যে আমি ছোট যা হয়ে একটা ভিডিও মেক করেছিলাম। উনি বলল যে শুধু ছোট যা বসে খায় না, মাঝে মাঝে বড় যাও বসে খায়। আমার জীবনে এই স্টোরিটা আপনি যদি শেয়ার করেন। তখন আমি হেসে দিছিলাম ওনার স্টোরিটা শুনে যে আসলেই তো বড় জায়েরও তো অনেক জায়গায় খারাপ হয়। আসলে আমি কারো পক্ষপাতিত্ব নিয়ে কথা বলি না। সবাই সবার সিচুয়েশনে সবার জায়গায় থেকে কিন্তু অনেক কষ্ট ফিল করে। ভালো মন্দ সবকিছু মিলিয়ে বড় যা যে শুধু ভালো হয় বিষয়টা এরকম না, বা ছোট যা খারাপ হয় বিষয়টা এরকম না। প্রতিটা মানুষ তার সিচুয়েশনের থেকেই সে জানে যে কে ভালো কে খারাপ। পৃথিবীতে অনেক ভালো খারাপ মানুষই আছে। তবে কিছু কিছু জায়গায় বড় যাও সত্যি অনেক ভয়ঙ্কর হয়। আমিও কিন্তু বড় যা, কিন্তু আমি ভয়ঙ্কর না। আমি সবাইকে নিয়ে মিলেমিশে খুব হাসি খুশি থাকি। আমার ছোট যাও কিন্তু আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো। মেজো যা খুবই ভালো মানুষ। তো আসলে মানুষের জীবনে সবাই ভালো হয় না, সবাই খারাপ হয় না। তো
তবে সংসার জীবনটাতে শ্বশুর শাশুড়ি দেবর ননদ অনেকভাবে মানুষ লাঞ্ছিত হয়। আপনি জায়ের দ্বারা লাঞ্ছিত হয়েছেন, অনেক মানুষ শাশুড়ি দ্বারা লাঞ্ছিত হয়, শ্বশুরের দ্বারা হয়, দেবরের দ্বারা হয়। আসলে আপু, প্রতিটা মানুষই তার জায়গায় সুখী হয় না, একটা না একটা সাইড খারাপ থাকে। তবে আমি বলবো যে কি, হাজবেন্ডদের অনেক গ্যাপ থাকে। যেমন আলহামদুলিল্লাহ, আমাকে কেউ একটা বাজে কথা বলার ক্ষমতা রাখে না। আমার হাজবেন্ড আমার জায়গায় অনেক স্ট্রং। আমাকে নিয়ে সে কারোর মুখ থেকে কোনো ভালো খারাপ কথা শুনতে চায় না। ভালো লাগলে ভালো বলবে, কিন্তু খারাপ বলার অধিকার কেউ রাখে না। সে উম, এরকম কঠোর দেখি সবাই জানে যে আমাকে খারাপ বলতে পারবে না, এই জন্য কেউ বলেও না। প্রতিটা হাজবেন্ড যদি এরকম কঠোর হয়, আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ে তার জায়গায় সম্মান পায়। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা হয় না, ছেলেরা বাবির কথা মতো উঠবে বসবে, এটা তো ভালো কথা না, এটা একেবারেই নোংরা কথা। এটা শুনতেও ভালো শোনা যায় না, ভাবির কথা কেন দেবর শুনতে হবে? প্রত্যেকটা মানুষের কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা আছে। আর সংসার জীবনে একসাথে থাকতে গেলে টুকিটাকি ঝাই ঝামেলা মনোমালিন্য এগুলো অনেক হয়, এগুলো মেনে নিতে হয়। বাট 5 বছর কাটিয়েছেন, এটাও কম না। সুখ দুঃখে কাটিয়েছেন, এটাও অনেক বিশাল কিছু। তবে বাকি জীবন যেন আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি না হয়। তবে যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি থাকা মানেই হলো সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়া। ভালো থাকবেন। যারা গল্প পাঠাতে চান অবশ্যই ইনবক্সে লিখে কিংবা ভয়েসে পাঠিয়ে দিবেন, ইনশাল্লাহ কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। আল্লাহ হাফেজ।